নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন ঝম্পি মুখার্জি। অদ্ভুত একটা ঘটনা। ওনার দেওর পরিচিত একজনের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে গেছিলেন। সেখান থেকেই উনি ঘটনাটা জানতে পারেন। সেখানে একটা হয় না, কোনো জায়গা গেলে মেয়েদের একটা দল হয়ে যায়, ছেলেদের একটা দল, ছেলেরা মিলে মিশে একটা গল্প করছে, ঠিক সেরকম একটা অ্যাম্বিয়েন্সে এই ঘটনাটা বেরিয়ে এসেছে। তারপর উনি বাড়িতে এসে ন্যাচারালি যা হয় শুনেছেন, বাড়ির লোকের সঙ্গে শেয়ার করেছেন। তো তার থেকেই ওনার বৌদি আজকে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। ঘটনায় চলে যাচ্ছি একদম যে সময় ওনারা কথা বলছেন সেই কথায়, কিভাবে উনি ঘটনাটা শুনেছিলেন। একজন বলছেন, আমার দুটো বড় বড় জমির দরকার ছিল, পার্টি আছে, একটা কারখানা হবে, অন্যটা কি হবে ঠিক জানি না, আশ্রম বা সেবামূলক কিছু হবে। অবাঙালি ভদ্রলোক মায়ের স্মৃতির রক্ষায় কিছু বানাবেন, কিন্তু ওই জমি ওনাকে দেখাতে হবে, তবেই উনি কাজ করবেন। দুটো ভালো রাস্তা আছে এমন একটা জায়গা, একটু গ্রাম সাইড চাইছে। দিন 15 আগে আমি একটা জমির সন্ধান পাই গ্রাম সাইডে, কিন্তু মাইল 3.5 মধ্যে একটা ছোট রেল স্টেশন আছে। তো গেলাম একবার রোববার জমি দেখতে। জমি পছন্দ হলো না। জায়গাটা চমৎকার হবে, একটু দূরে বাস রাস্তা আছে, গাড়ি ঢোকার পথ আছে, কিন্তু যে জমিটা দেখালো সেটা খুব নিচু, এ জমি চলবে না। যে দালাল খবর দিয়েছিল সে গ্রামেরই ছেলে, তা না বলে তাকে লোকে ডাকে। একদম গ্রাম্য কথাবার্তা, মাটির মানুষ, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং সুন্দর ব্যবহার। তারা আমাকে বলল, পাশের গ্রামে একটা উঁচু ভালো জমি আছে, এর থেকে বেশ কয়েকটা জমি একটু বেশি, কয়েক কাটা বেশি পড়বে, কিন্তু দাম একই পড়বে। পজিশন যে ভালো তাতে কোনো সন্দেহ নেই। এখন তো সন্ধে হয়ে আসছে, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখতে পাবেন না। তাছাড়া মালিক ভালো লোক, কিন্তু সূর্য অস্ত গেলেই গাঁজায় দম মেরে বসে থাকে, কথাবার্তাও হবে না। তবে সকালে একদম ঠিকঠাক, বরং আজকের দিনটা গরিবের কুটিরে থেকে যান। আমার ফ্যামিলি রাঁধে ভালো, দিশি মোড়কের ঝোল আর ভাত খাবেন, জীবনে আমাদের ভুলতে পারবেন না। আমার ছোট বাড়ি, কিন্তু পাকা দালান, মেঝে, মাথাটা টালির, আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এখানে গরম মোটে নেই, রাতে বেশ ঠান্ডাই লাগবে, এসি নেই বলে কোনো কষ্ট হবে না। আমার ফেরার প্রবলেম ছিল না, সঙ্গে বাইক ছিল, কিন্তু গ্রামটা ভালো লেগে গেল, আর তা নাও নাছোড়বান্দা হয়ে পেছনে পড়ে রইল। আমার ফেরার তো কোনো তাড়া নেই, বাড়িতে ভাবারও লোক নেই, তাই ভাবলাম থেকেই যাই। তোরা তো জানিস আমি কনসা বড়লোকের বেটা, এসি ফ্ল্যাট এ তো হালে হয়েছে, থেকে গেলাম। আমি বললাম, তবে চল, এখনো দিনের আলো অল্প আছে, আশপাশটা ঘুরে আসি। তার বাড়িটা গ্রামের শেষের দিকে। আমরা একটু আশেপাশে ঘুরে বেড়ালাম। গ্রামটা ছোট কিন্তু বর্ধিষ্ণু গ্রাম। শহরের গিঞ্জি ভিড় গাদাগাদি নেই, তবে বাড়িঘর বেশ বড় বড় আছে। এক একজনের বাড়িতে তো অনেকটা জমিও আছে, বেশ বড় বাড়িগুলো। একটা থেকে অপরটাকে দেখা যায়, একেবারে ফাঁকা ধুধু জমি না, গাছগাছলিতে ভরা। ভালো লাগছিল এরিয়াটা। এগোতে গিয়ে একটা জমি দেখলাম মোটামুটি উঁচু। আমায় মাস্টারেক আগে এক ভদ্রলোক বলেছিলেন বৃদ্ধাশ্রম করবেন, কাঠা 10 জমির দরকার, কিন্তু শহরে যে দাম পাচ্ছেন সেটা তার সাধ্যে কুলোচ্ছে না। এই জমিটা কিন্তু বেশ ভালো, সুবিধা আছে, যাতায়াতের খুব একটা কষ্ট নেই, দাম বেশ কম। ভদ্রলোককে মনে হয় পছন্দ হয়ে যাবে, তা না খুব খুশি, আচমকা এমন একটা জমি দেখানোর পথ পেয়ে গেল। আমরাও জমি দেখে পথ ধরলাম। ফেরার সময় বিকালের শেষ আলোয় টান ধরেছে, সন্ধ্যা হয়ে আসছে। এমনই সময় চোখে পড়ল তার বাড়ির পিছনে অনেকটা ফাঁকা জায়গা, সেখানে একটা মন্দির দেখা যাচ্ছে। খুব বড় না, আবার খুব ছোটও না। মন্দিরটা কেমন কালচে মতো, অন্ধকারে তেমনই মনে হয়। মস্ত বড় জমি, জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা, মাঝে একটা ভাঙাচোরা আবছা বাড়ি দাঁড়িয়ে আছে, এক ফোঁটা আলো নেই। অনেক জায়গায় দেখলাম পাঁচিল ভাঙা,
ওই কালো মতন বাড়িটা কেমন যেন, তাকেই মনটা খারাপ হয়ে গেল। কোন বাড়ি বা জায়গায় এমন বিষণ্ণ হতে পারে ভাবতে পারি না। আশেপাশের মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। ওখানে কোনো পাখি পর্যন্ত দেখলাম না। সন্ধেবেলায় পাখিদের বাসায় ফেরার তাড়া থাকে। কিচির মিচির করে সব জায়গায় বাসা ফেরত পাখিরা কলরব জুড়ে দিয়েছে। কিন্তু মস্ত জমির আশেপাশে অনেক গাছ থাকা সত্ত্বেও কোনো পাখি চোখে পড়ল না। একটা চাপা নিস্তব্ধতা যেন বুকে চেপে বসেছে, যেন ছবির মতো আঁকা অন্ধকার আকাশের পটভূমিতে আমরা এক অন্য চিত্র হয়ে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়েছিলাম স্তব্ধ হয়ে। তানার বোধহয় খেয়াল হলো যে আমি তার সঙ্গে নেই। সে পেছন ফিরে দেখলো আমার দিকে। তখনই আমার দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই দিকে। সে দ্রুত আমার দিকে এগিয়ে এলো, বলল, চলুন দাদা, বাড়ি চলুন। সন্ধে উতরে গেলেও বাইরে থাকাটা ঠিক না। তার মধ্যে একটা কেমন সন্ত্রস্ত ভাব। আমি অবাক হয়ে তাকালাম। তানা আমার হাত ধরে নিয়ে চলল। এটা একটা অদ্ভুত ব্যাপার। গায়ে হাত দিয়ে টেনে নিয়ে যাওয়াটা কেমন একটা লাগে না? আমাদের শহরে তো এরমভাবে কেউ দুম করে কেউ কারো গায়ে হাত দিয়ে এরম টানতে দেখি না, তাও আবার এত অল্প পরিচয়। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, তানা, এখানে এত বড় ফাঁকা জায়গা রয়েছে, বেশ উঁচু জায়গা বলে তো মনে হচ্ছে। তা এটা কাদের? এটা দেখালে না তো, কেউ ভোগ দখলকারী আছে বুঝি? চুপ করে তানা বলল, ওটা পৌর জমি দাদা, ও জমির গন্ডগোল আছে, অসুবিধের না। আমি জিজ্ঞাসা করলাম, পৌর জমি তো ভালো কথা, মালিক নিশ্চয়ই আছে, তার সাথে কথা বলিয়ে দাও। তানা উত্তর না দিয়ে ব্যস্ত হয়ে ঘরে ঢুকে বউকে হাঁক ডাক করতে লাগলো চা জল খাবার দেওয়ার জন্য। আমার কিন্তু অন্যরকম লাগলো। আমার মনে হলো যেন আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি একটা রহস্যের গন্ধ পেলাম। রহস্য না ও গল্প তো কিছু আছেই। যাই হোক, তানার বাড়ি যত্ন আন্তরিকতার কোনো ত্রুটি নেই। আমার মনে হলো এখনো গ্রাম আছে। গ্রাম বাংলার সে আধুনিকতা আজও বেঁচে আছে। এই অতিথি পরায়ণতা আজও বেঁচে আছে। তানা এক দাদু শক্ত সমর্থ বেঁচে আছেন। অনেক বয়স, কিন্তু কি শক্ত। অন্য সমস্ত কাজকর্ম পারেন না, কিন্তু নিজেরটা নিজে করে নেন আর জমিয়ে গল্প করেন। বলা যায় গল্প বলতে ভালোবাসেন। তানার বউ রাতে তানাকে আমাকে একসাথে খেতে দিল। সত্যি দুর্দান্ত রাঁধে। দেশি মুরগির অমন স্বাদ এ জীবনে তো আমি ভুলব না। ভাত নয়, রুটি করেছিল। আমি তো অনেকগুলো রুটি খেয়ে ফেললাম। খেতে বসে আমি কথাটা তুললাম একদম সরাসরি। তানা, আমায় পরিষ্কার জবাব দাও তো, ওই যে পৌর জমি যেটা বললে, কি আছে? কোনো মামলা মোকদ্দমা না অন্য কোনো পারিবারিক কলহ? এতক্ষণ সবাই বেশ কথা বলছিল। তানা স্ত্রী আরও রুটি নেবার জন্য সাথে করছিল। দাদু, উনি যে আগে গোটা মুরগিটা ছাড়া খেতেন না, সেই বিষয়ে গল্প করছিলেন। হঠাৎই সবাই যেন নিশ্চুপ হয়ে গেল। মুখে গ্রাস তুলতে গিয়ে তানার হাতটা মাঝপথেই থেমে গেল। আমি বাধা দিয়ে বললাম, খেয়ে নাও, তারপর জমিয়ে বসে শুনবো। রাতে তো আজকে আছি। তানা কিছু না বলে চুপ করে খেতে লাগলো। দাদু বললেন, কার কথা জানতে চাইছে গো? কোদণ্ডের কর্তা? তানা উত্তর না দিয়ে ঘাড় নাড়ল। দাদু বললেন, না ভাই, ও জমি কারুর ভোগে লাগবে না। ঠিক আছে, আমি তোমায় বলবো ক্ষণ, খেয়ে নিয়ে বসি। আমি শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। খাওয়ার পর তানার মস্ত বড় বারান্দায় তাকিয়ায় ঠেস দিয়ে বসে গল্প শুরু হলো। সামনে অন্ধকার উঠোন, গাছের দলও যেন গল্প শুনছে, আর জোনাকির টিপটিপ। প্রথম শিয়ালের ডাকটা তখনই শুনতে পেলাম। দাদু তার মতন করে শুরু করলেন, আমাদের এদিকটা এখন যেমন শহর দেখছেন, এমন কিন্তু আগে ছিল না। দাদু, আপনি বললে গল্প শুনবো না, তুমি বা তুই বলতে হবে। আচ্ছা বেশ, শোনো। এরকম হালফিল হয়েছে। তার আগে এটা প্রায় আধা গ্রাম ছিল, তবে বরাবরই খুব সমৃদ্ধশালী। এখানে বেশ কজন বড় লোকও বাস করত। তার মধ্যে সকলেই খুব বড় লোক না হলেও মধ্যবিত্ত তো বলা যায়। রাজা জমিদার বহুকাল আগে উঠে গেছে দেশ থেকে, তবে তাদের বংশধররা কিন্তু নির্মূল হয়ে যাননি।
তাদের বংশধরদের কেউ না কেউ সেই পুরনো জমিদার বাড়িতে বাস করতেন। তারা মোটামুটি অবস্থা সম্পন্ন, আর ছিলেন ছোট ছোট ধান কলের মালিক, তেলের ঘানির মালিক, বড় বড় ব্যবসায়ীও। আর ছিলেন আমাদের গ্রামের অবস্থা সম্পন্ন লোক, তিনি কোদণ্ডদেব। এই কোদণ্ডদেবকে লোকে ভয় ও ভক্তি করত, একটু এড়িয়ে চলত। জায়গা জমি নিয়ে বিস্তর গোলমাল ছিল। চারপাশটা খালি, মাঝখানে ফাঁকা সুন্দর দালান কোঠা, সামনে একটা পুকুর। কি করতেন ভদ্রলোক তা জানা যায় না। অনেকেই বলে উনি পূজা অর্চনা নিয়ে থাকতেন, কারোর সাথে মিশতেন না, গ্রামের কোনো লোক বাড়িতে পুজো করতেন না। তা ওনার বাড়িতে একটা ছোট কালী মন্দির ছিল। ফিসফাস কানাঘুষো ছিল উনি নাকি তুকগুণ তন্ত্রমন্ত্রের সাহায্যে মানুষের ভালো মন্দ সব কিছু পারতেন, মস্ত গুণিন। কেউ বলতো উনি নাকি বড় তান্ত্রিক, কিন্তু এই নিয়ে আলোচনা করতে মানুষ ভয় পেত। কালী মন্দির থাকলেও সেখানে গ্রামের লোক পুজো দিত না, ওটা ছিল ব্যক্তিগত বা মন্দিরের সম্পত্তি। দূর থেকে হাত তুলে নমস্কার করত। উনি কখনো কারোর সাথে কথা বলতেন না। এক ছেলে এক মেয়ে ছিল। মেয়ে ছিল ছেলের চেয়ে অনেকটা বড়, তার অনেক দিন বিয়ে দিয়ে দিয়েছিলেন, বিহারের দিকে কোথায়। সে কখনো গ্রামে আসতো না। উনি যেতেন মেয়ে জামাইয়ের বাড়ি খুবই কম, বছরে একবার হয়তো। ছেলেকে গ্রামে রাখেননি, কলকাতা শহরে পড়াশুনো করতো, সেখানেই নাকি থাকতো। ছুটি ছাটায় গ্রামে এলেও বার হতো না। ছাদে তাকে দেখে লোকে বুঝতো সে গ্রামে এসেছে। ওই গুণিন বা তান্ত্রিকের গিন্নিও বাড়ির বাইরে হতেন না। আর ছিল এক মা বাপ মরা ভাইপো, সে ছেলেবেলা এখানেই থাকতো, সেও বার হতো না। তবে সেও নাকি তার কাকার মতো মন্ত্রতন্ত্র নিয়ে চর্চা করতো ওই বয়সে। বাড়িতে পড়াশুনো করতো, স্কুলে যায়নি, বড় হয়ে সে কলকাতায় যায়। সেখানে শ্যামবাজারের কাছে নাকি ঘর নিয়েছে, সেখানে এইসব ক্রিয়াকর্ম করে। বিশাল নাকি নাম ডাক। তবে কোদণ্ডদেব নাকি কালে ভদ্রে যান। ওদের গ্রামের বাড়ির কারোর যাতায়াত ছিল না অন্য জায়গায়, শুধু বাবুয়া গোয়ালা দুধ দিতে যেত, আর একজন কালো ট্যাড়া মেয়ে বাসন মাজতে যেত, তার নাম ছিল মনা। সেও বাড়ির ভেতর ঢুকতো না, বাড়ির বাইরে বাসন কুসুন মেজে বাইরেই উপুর করে দিয়ে যেত। কোদণ্ডের গিন্নি তার সময় সুযোগ করে জল ঢেলে তুলে নিয়ে যেতেন। রাজু নামের একটা আতপাগলা ছেলেকে দিয়ে বাজারহাট করাতেন। ওই ছেলেটাই খুব যাতায়াত করতো ওই বাড়ি। নিজে মাসে 2-4 বার বাড়ির বাইরে হতেন, কিন্তু কোথায় যেতেন? কেউ বলতো শহরে, কেউ বলতো তন্ত্র সাধনায় যান, কেউ বলতো নিশ্চয়ই কাউকে বান মারতে গেছেন, বশীকরণ করতে গেছে, নানা রকম বলতো। না জানলে যা হয় আর কি, যা ইচ্ছা যার যা প্রাণ চায় বলতো। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো দূর থেকে, কেউ কিছু আলোচনা করতো না। চোখে চোখে তাকাতাকি করতো, তাতে অনেকটা ভয় ছিল, অনেকটা রহস্য ছিল। তবে দিনের বেলায় না হলেও কিন্তু রাতের কালো আঁধারে দেখা যেত নারী বা পুরুষ আপাদ মস্তক চাদরে মুড়ে তার কাছে হাজির হতো। তাদের মুখ দেখা যেত না, কিন্তু তারা আসতো চুপি চুপি, আবার ফিরেও যেত চুপি চুপি। কিন্তু কোদণ্ডকে কেউ কখনো বাড়ির বাইরে দেখেনি, কোনো যাগযজ্ঞ করতেও দেখেনি, শ্মশানেও কেউ যেতে দেখেনি। নিজের বসত বাড়ির মধ্যেই বোধহয় তিনি নানা রকম ক্রিয়াকর্ম করতেন। মাঝে মাঝে নানা রকম অদ্ভুত পোড়া গন্ধ, তার সাথে অগরু ধূপের গন্ধ, ঘির গন্ধ যেন বাতাসে ভরে যেত। রাতের বেলা ওদিকে কারুর চোখ পড়লে দেখতে পেত ধোঁয়া বার হচ্ছে, যেন যজ্ঞ চলছে। কেউ গ্রামের এক বুড়ি মানুষ ছিলেন, টুসু বুড়ি, তার কেউ ছিল না। ছোট ছেলে, নাতি, নাতবউ সব মরেছিল। টুসু বুড়ি কোদণ্ডের সম্পর্কে নানা কথা বলতো। তার বয়স 90 পেরিয়েছে। তার ছেলেকে আর নাতিকে নাকি কোদণ্ডই মেরে ফেলেছে। তাদের জীবনটা নিয়ে নাকি শহরে কোনো বড় লোককে বিক্রি করেছে, এটা নাকি সে করতে পারে। জীবন কেনা বেচা করা নাকি তার ব্যবসা। রাতের আঁধারে মরণাপন্ন মানুষের আত্মীয় স্বজন এসে নাকি তার পায়ে পড়ে। অনেকে টাকার বিনিময়ে কোদণ্ডদেবকে তাদের মানুষের জীবন বাঁচিয়ে দিতে বলে, তার বিনিময়ে তিনি কারো জীবন নিয়ে নেন। তরতাজা সুস্থ লোকের আয়ু কেড়ে নিয়ে কোদণ্ড নাকি সেই সব লোকেদের আয়ু দেয়, আর সুস্থ লোকগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই আগো মানুষটা যার আয়ু কেড়ে নিয়েছেন কোদণ্ড, আর মৃত্যু পথযাত্রী আবার নতুন জীবন পায়। টুসু বুড়ির ভীমরতি হয়েছে, শোকে দুঃখে পাগল হয়েছে বলে সবাই বলে, কিন্তু
ভয়ও লোকে পায়। মুখে যায় বলুক না কেন, বিশ্বাসও করে। গল্প তাই চুপি চুপি কেমন যেন ওই গন্ধের মতোই ছড়িয়ে যায়। টুসু বুড়ি বলে তার ছোট ছেলেটা খুব ভালো, যেমন ভদ্র তেমন শান্ত, সুস্থ সবল চেহারা। কেউ বলবে 12-13 বছরের ছেলে, যেন 15-র জোয়ান। গাঁয়ের মধ্যে লেখাপড়ায় এত মাথা আর কারো ছিল? তাই টুসুর বড় ছেলে গদাই বলেছিল, বাপ নেই তো কি হয়েছে, আমি ওর দাদা, আমার লেখাপড়া হয়নি, মাথা মোটা, কিন্তু মধুকে আমি পড়াবো। ও যত পড়তে পারে পড়ুক, সংসার আমি চালাবো, ওর পড়ার খরচ আমি চালাবো, ওকে শহরে গিয়ে আমি পড়াবো, ও মস্ত পণ্ডিত হবে। মস্ত জোয়ান ছিল সে, খুব খাটতে পারত। আর গদাইয়ের মনটাও ছিল হাসি খুশি, চমৎকার। বউ নিয়ে, কচি ছেলে নিয়ে, মা নিয়ে সুখেই থাকতো। আর ভাইকে মানুষ করারও চেষ্টা করত। সত্যি ব্যবস্থা করেছিল। ভাইকে শহরে নিয়ে গেছিল এক চেনা জানা লোক সত্যদার কাছে। সত্য আগে গাঁয়েই থাকতো, তাদেরই মতো সাধারণ ঘরের ছেলে। বাবা ছুতোর মিস্ত্রি। সত্য পরে নিজের চেষ্টায় শহরে গিয়ে মস্ত ব্যবসা ফেলেছে, কিন্তু গ্রামকে ভুলে যায়নি। গাঁয়ের লোককে যথাসাধ্য সাহায্য করে। কেউ শহরের হাসপাতালে চিকিৎসা করতে ভর্তি হলে তার আত্মীয় স্বজন ওই সত্য সাধনের বাড়িতেই ওঠে। গাঁয়ের বেশ কজন ছেলে ছোকরাকে চাকরিও দেখে দিয়েছে, কখনো দোকানে, কখনো কারখানায়। টুসুর বড় ছেলে গদাই ও তার ভাই মধুকে নিয়ে গিয়ে পড়ল সত্যদার কাছে। গদাই ভাইকে শহরে রেখে পড়াতে চায়। সত্য বলল, মধু যদি পড়তে পারে তবে আমারই বাড়ি থাকবে। তবু তো জানবো আমারই গাঁয়ের একটা ছেলে, আমারই মতো সাধারণ ঘরের ছেলে মানুষ হলো। বড় লোকের ছেলেরা তো হোস্টেলে বোর্ডিংয়ে থেকে পড়ে, আমাদের মতো ঘরের ছেলেরা কটা পড়তে পায়? এই তো চালকলের মালিকের ছেলে নিতু হোস্টেলে থেকে পড়ে, ব্যবসায়ী সঞ্জয়ের মেয়েও হোস্টেলে পড়ে। ওই তোমাদের কোদণ্ডদেবের ছেলেও তো ভর্তি হয়েছে ওই স্কুলে। ওর বাবা অবশ্য ছোট বাড়ি ভারী করে রেখেছে আর কি, মানে বলতে চাইছে বাড়ি ভাড়া করে রেখেছে। একটা রাঁধুনি আর একটা শক্ত সমর্থ কাজের লোক আছে দেখাশোনার। এই পাড়ার শেষের দিকেই আছে বাড়িটা। তবে আমাদের মধুর যা রেজাল্ট দেখছি, এমনটা আর কারণ নেই। ও যদি এখানে থাকে, যদি মানিয়ে নিতে পারে, ও পড়ুক, আমি শান্তি পাবো। মধু থেকে গেছিল। আর টুসুর বাড়ি কোথায়? সেই তারে মরণ ডেকেছিল বেশ কয়েক মাস আগেই। বেশ কয়েক মাস মধু রইল শহরে। ওর দাদা দেখে আসতো দিন 10 অন্তর। ভালোই ছিল মধু। একদিন গদাই মধুকে দেখে ফেরার সময় দেখলো কোদণ্ড তার ছেলেকে দেখতে এসেছে। এত কাছ থেকে কখনো দেখেনি। কোদণ্ড অবস্থা খেয়াল করল না, চিনতেও পারল না তাকে। টুসুকে এসে বলেছিল গদাই সে কথা। টুসু বলেছিল, মধুকে বলে দিস সে যেন ভুলেও তার ছেলের সাথে না মেশে, বড় সর্বনাশী লোকরা, ভয়ঙ্কর। পরদিন রাতে টুসু উঠেছিল ঘাটে যাবে বলে। হঠাৎই চোখে পড়েছিল কোদণ্ডের বাড়ির দিকে। আচমকায় থেমে গেছিল ওর পা। আবছা চাঁদের আলোয় ওর বাড়ির বাগানে দেখলো 3টি মূর্তি। একটা কোদণ্ড, একজন মনে হয় জোয়ান পুরুষ, অপরটা মনে হয় মেয়ে মানুষ। এত রাত্রে মেয়েটার হাত ধরে টানছে জোয়ান পুরুষটা বাড়ির বাইরে বার হবার জন্য। মেয়ে লোকটি হঠাৎই বসে পড়ল কোদণ্ডের বাড়ির গোড়ায়, তার পায়ের কাছে বসে মাথা ঠুকতে লাগলো মাটিতে। মনে হয় বউটা কাঁদছে। কোদণ্ড পিছিয়ে গেল খানিকটা। লোকটা 2 হাতে তুলে ধরলেন বউটাকে, তারপর হাত জোর করে কি যেন বলল কোদণ্ডকে। ওরা বেরিয়ে এলো ধীরে ধীরে। কোদণ্ড খানিক সেদিকে তাকিয়ে ঢুকে গেল বাড়িতে। কেমন কৌতূহল হলো টুসুর। সে দাঁড়িয়ে রইল খানিক। উমা, ওরা তো এই দিক পানেই আসছে। গদাইদের বাড়ির সম্মুখ দিয়েই ওই পায়ের চলা পথ। টুসুর কেমন যেন কৌতূহল হলো। একটু এগিয়ে গাছের আড়ালে দাঁড়ালো, বউটাকে দেখবে বলে। চাঁদের আলোয় দিব্যি দেখা যাবে। সত্যিই তো, ওরা তার ঘরের সামনে দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। মানে লোকটাই কথা বলছে, বউটা পুরি কাঁদছে। চাপা গলায় লোকটা বলছে, কাঁদিসনি দিদি, এ মানুষ যখন ভার নিয়েছেন তখন টুকুনের কিচ্ছু হবে নিকো। যতই ডাক্তাররা বলুক আর বাঁচবে না, দিন 15 বেশি আয়ু নেই, ও বাঁচবে। মনে নেই পদ্মার বুড়ো বরকে কতদিন বাঁচিয়ে দিয়েছিলেন? তার তো না বিশ্বাস উঠে গেছিল। তবে চিন্তার বিষয়, আসল জিনিসটা কবে পাবে তা কে জানে। সোজা কাজ তো না, এখন শুধু একটা সুস্থ জোয়ান আইবুড়ো প্রাণ দরকার। কথাটা ফিস করে বলতে গিয়েও যেন লোকটা চমকে থেমে গেল।
একটা শেয়াল ডেকে উঠল আর সঙ্গের মেয়ে লোকটা আতঙ্কের কান্না কেঁদে উঠল। টুসু এবার চিনতে পারল দে মশাইয়ের ছেলে আর সঙ্গে বুঝি তার মেয়ে। এনার কথা শুনেছে টুসু, দেখেনি বিশেষ, বিশাল অবস্থা, পাশের গায়ে থাকে, আসে না বিশেষ মেয়েটা। দে মশাইয়ের এই মেয়ের আবার 6 মেয়ে একটা ছেলে। গাঁয়ের কথা হাওয়ায় রটে। শুনেছিল কাঁচা টাকায় আর বাবা ঠাকুরদার আদরে একেবারে বয়ে গেছে সে ছেলে। 16 বছর থেকেই মদ ভাঙ ধরেছে। অল্প বয়সেই শরীর ঝাঁঝরা, পেটে ঘা হয়েছে, মুখ দিয়ে রক্ত পড়ে। ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। ওই বংশী একটি মাত্র ছেলে, বাঁচবে না। পয়সা তো আর জীবন দিতে পারে না। টুসুর গায়ে কাঁটা দিল। এতদিন শুনেছিল কোদণ্ডদেব গুণীন, কিন্তু আজ সচক্ষে দেখল। বুকের মধ্যে ধক ধক করতে লাগলো তার। গুণীনকে দেখতে কিন্তু খুব সুন্দর, লম্বা চওড়া, চওড়া কাঁধ, লম্বা চুল, ফর্সা রং। তবে মুখটা কেমন যেন পাথরের মূর্তির মতো, কেমন শক্ত চৌকো। তবে ওই দূর থেকে দেখা, কে বা কার, কবেই বা তার মুখের দিকে পানে তাকিয়েছে। কোথাও যেন একটা ভয় লাগে। কে বলল দে মশাইয়ের ছেলে একটা সুস্থ প্রাণ পেলে কি হবে, কি করবে? নিশির ডাকের গল্প শুনেছিল। তবে তবে কি কোদণ্ড নিশি ডাক জানে? তাতেই মরার জীবন ফেরায়। কাঁপতে কাঁপতে টুসু ঘরে এলো। রাতে কি এলো, কি ভয়! অজানা ভয়ে ঘুম বারবার আসছে, ভেঙে যাচ্ছে। ভালো করে ঘুম হচ্ছিল না। মধুর কটা বই আর খাতার দরকার ছিল, তাই গদাই গিয়েছিল শহরে ভাইকে দিয়ে আসতে। মধু গদায়ের কাছে খুব দুঃখ করেছে যে তার শখের গোলাপি জামাটা, যেটা দাদা কিনে দিয়েছিল পূজার সময়, সেটা কেচে শুকুতে দিয়েছিল বাইরের দিকে জানলার পাল্লায়। বৃষ্টির জন্য ভালো শুকোয়নি, কিন্তু কে যেন সুন্দর জামাটাকে ছিঁড়ে দিয়েছে। বুকের কাছে একটা খাবলা করে ছেঁড়া। তার থাকার ঘরটা আবার রাস্তার ধারে, আলো বাতাস আছে, জানলা খুলে রাস্তা দেখা যায়, লোকজনও দেখা যায়। একেবারে যে অন্দরমহল তা নয়, অথচ হাঁ পারলে চোখ মেললেই লোক। এই তো সেদিন তার গাঁয়ের সেই কোদণ্ডদেবের সাথে দেখা। মধু খেয়াল করেনি, উনি কিন্তু চিনতে পেরেছিলেন। বললেন, তোমায় যেন চেনা চেনা ঠেকছে। কোদণ্ডদেবকে বলেছিল মধু তার পরিচয়। সেও যে তাকে দূর থেকে অনেকবার দেখেছে, কথাও বলেছে। উনি অনেকক্ষণ তাকে দেখে তারপর বললেন, তা ভালো, এই বাড়িতে থাকো বুঝি? তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন বাড়িটা। মধু ঘাড় নেড়ে সায় দিয়েছিল। যে কারোর সাথে কথা না বলে সে তার সাথে কথা বলেছে। মধু খুব বিগলিত হয়ে গেছিল। তাই বুঝি দাদাকে আহ্লাদ করে বলছিল। মধু আফসোস করে বলছিল, ওই ঘরটার সব ভালো, পথের ধার বলেই এই মুশকিল, হয়তো কুকুরে ছিঁড়েছে। মধু গদাইকে জামাটা দেখিয়েছিল। গদাই অবাক, এ তো ছেঁড়া না, কেউ কিছু দিয়ে কেটে নিয়ে গেছে। মধু খুব বিনয়ী ভদ্র ছেলে, কেউ তার সাথে শুধু শুধু কেন এমন করবে? অস্বস্তি লাগছিল। জামার কাপড়টা কেটেছিল শনিবার। সে গাঁয়ের ছেলে, তুকগুণে বিশ্বাস করে, কিন্তু শহরের সব কে করবে? সে অবশ্য আর কাউকে কথাগুলো বলেনি। ভাইকে বলেছিল মন খারাপ না করতে, এর থেকেও ভালো জামা সে কিনে দেবে। গদাই চলে আসার পরের শনিবারই শহর থেকে সত্যদার লোক ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এলো। মধু নাকি সকাল থেকেই ঘরে শুয়েছিল, শরীর ভালো নেই। তারপর দুপুর থেকেই নাকি সরাসরি রক্ত বমি করছে। সত্য বড় ডাক্তার আনিয়েছে, কিন্তু মধুর অবস্থা ভালো না। কিছু আঘাত লেগেছে কিনা কেউ বুঝতে পারছে না ডাক্তাররা। ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছে বা কিছু, বোঝা যাচ্ছে না। ছেলেও বলতে পারছে না সেরকম। এমনিতে কোনো রোগ তো ধরা যাচ্ছে না, ডাক্তার ভালো বুঝছেনও না, হাসপাতালে নিয়ে যেতে হবে। এতবার রক্ত বমি হওয়া ভালো না। গদাইকে যেতেই হবে, সত্য সবই ব্যবস্থা করবেন। গদাই পাগলের মতো ছুটল। টুসু কাঁদতে থাকলো, হাঁক পাক করতে লাগলো, কিন্তু গদাই ফিরল না সেদিন। পরের দিন ফিরল পাগলের মতো, মধুর চিতার ছাই গঙ্গায় ভাসিয়ে। টুসু হাহাকার করে মাথা কুড়তে লাগলো। গদাই ভাইকে সন্তানের মতো ভালোবাসত, সে কেমন যেন দিশেহারা হলো। পাগলের মতো করছে ছোট ভাইয়ের কাজ করে। লোকে দেখে ভাবছে ভাই নয়, যেন নিজের সন্তানের আহুতি দিয়ে এসছে। এদিকে গায়ে কথা, হাতে কানে চতুর্দিকে বাজে। 2 দিন বাদে জানা গেল দে মশাইয়ের নাতির যে শেষ অবস্থায় পৌঁছেছিল, সব ডাক্তার নাকি তাকে জবাব দিয়েছিল সে নাকি সুস্থ হয়ে গেছে।
ডাক্তাররা অবাক হয়ে গেছে, এমন তারা কখনো দেখেনি। টুসু কাঁদতে কাঁদতে বলল, ভগবানের বিচার নাই, যাকে পয়সা আছে তাকে জীবনও দিলে, আর আমার ছেলেটা, আমার নিষ্পাপ ছোট ছেলেটারে তুমি তুলে নিলে। কিসে কি হলো ডাক্তারও জানতে পারলো না গো। ওগো আমার কি সর্বনাশ হলো গো। গদাই খুঁটি ঠেস দিয়ে বসেছিল, উদাস হয়ে দূরের বাঁশঝাড়ের পানে চেয়ে। সে যেন চমকে উঠল। তারপরে গদাইয়ের মনে হলো, এ ওই কোদণ্ডের কাজ নয় তো? মধুর সাথে দেখা হয়েছিল। অহংকারের লোক, কারোর সঙ্গে কথা বলে না, বাড়ি থেকে বেরোয় না, যে কথা বলেছিল। কেন? পরদিন দুপুরে কি মনে করে সেও বাড়ির সামনে বাউন্ডারির বাইরে মাঠে পুকুর পাড়ে ঘুরে বেড়াতে লাগলো, দৃষ্টি বাড়ির দিকে। কেন এসেছে, কি দেখতে এসেছে সাথে নিজেও জানে না। মনের ভেতরে কি একটা যেন আকুলি বিকুলি তাকে ওখানে টেনে এনেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ বিকেলে সাঁঝের আগে বাড়ি ফিরে আসছিল। এবার পুকুর পাড় ঘুরে আপন মনে আসছে, তখনই মরা আলোয় চোখে পড়েছিল পুকুর পাড়ের মাটিতে মাখা গোলাপি সিল্কের ছোট কাপড়ের পুঁটলিটার ওপর। রংটা যেন চোখকে টানল। আচ্ছন্নের মতো সে গিয়ে দাঁড়ালো ওইটার সামনে, নিচু হয়ে হাতে তুলে নিল। চমকে উঠল। ভয়ানক সন্দেহটাই সত্যি হলো। এটা একটা শার্টের কাটা অংশ। বোতাম পট্টির সেলাইটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। মধুর শার্ট, হ্যাঁ মধুরই শার্ট। সেই খাবলা করে কেটে নেওয়া শার্টটা এমন একটা জায়গায় কাটা ছিল। কাঁপা কাঁপা হাতে ছোট পুটুলিটা খুলে ফেলেছে। ঘেন্নায় শিউরে উঠেছে একটা কোন পাখির কাটা গলা, মাথা, কিছু চাল, কালো গুঁড়ো, বড় বড় বাঁকানো নখ। পাথর হয়ে গেছিল গদাই। গদাই স্থলিত পায়ে বাড়ি ফিরে এসে ধপ করে দাওয়ায় বসে রাগে, দুঃখে, ঘেন্নায়, আক্রোশে গড়াঘড়ি খেয়ে কাঁদছিল, চিৎকার করে গলা ফাটাচ্ছিল। ছুটে এসেছিল পাড়া ঘরের লোক, গালাগালি ভরা বিকৃত গলায় অভিযোগ করছিল। সবাই ভয়ে আতঙ্কে শিউরে উঠেছিল। বিশ্বাস করেছিল অনেকে। ছেলে ছোকরার দল কোদণ্ডের বাড়ির দিকে চোখ রেখেছিল। কোদণ্ড খবর পেয়েছিল। গোয়ালা বাবুয়া চালাক লোক, সে কিছু বলেনি, কিন্তু ভয় আর ওদের বাড়ি যায়নি। ছুঁতো করে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। একটা গরু গাভীন হয়েছে, দুধ দেওয়া বন্ধ করেছে, এই অজুহাত দিয়েছিল। এই গোয়ালাকে কোদণ্ডের গিন্নি পছন্দ করতেন। তার পেটের ব্যায়ামও 12 মাস, দুধ ছাড়া তার চলে না। তিনি অন্য কিছু খান না। গায়ে এমন ভালো দুধ আর কেউ দেবে না, তার সেরা কালো গাইয়ের দুধ। কোদণ্ডের গিন্নি অনেক করতেন বাবুয়াকে। দয়ে দরকারে টাকা পয়সা দিতেন, জামা কাপড় দিতেন। বাবুয়া ছেলেটা তার ছেলের বয়সী। ছেলের সব দামি দামি জামা কাপড় ছোট হয়ে গেলে তাকে দিতেন, বা ছেলে দুদিন পরে বাতিল করে দেওয়া জামা কাপড় জুতো সব তাকে দিতেন। উনি এই গাঁয়ে একমাত্র বাবুয়ার সাথে 2-4 কথা বলতেন। বাবুয়া এইসব রটনায় ভয় পেয়ে দুধ দেওয়া বন্ধ করলো। তা তিনি বুঝে বেশ দুঃখ পেয়েছিলেন। রাজু একটু ছিটিয়াল টাইপের। সে বলেছিল, সে কি মাঠান, দুধ কম হচ্ছে, এ কেমন কথা? বাবুয়া গোয়ালা তো দেখছি পাশের গাঁও দুধ দিতে যাচ্ছে। কোদণ্ড শুনে গুম খেয়ে রইলেন। বাসন মাজুনি মনা কালা মানুষ, সে কিছু শুনেও নি বলেও নি। তাছাড়া তার সাথে ও বাড়ির লোকেদের কারো যোগাযোগও ছিল না। সে বাইরে থেকে এসে বাসন মেজে বাইরেই উপর দিয়ে যেত। যা কিছু বলেছিল তা ওই আতপাগলা রাজু। হলহল হলহল করে গালাগালি সমেত পুরো পাড়ার গাল গল্প গালাগালি সব কিছু ছিল। কোদণ্ডের নামে উত্তেজিত কিছু ভাষণও নাকি প্রচার করেছিল। শক্ত পাষাণ মুখ করে শুনেছিল কোদণ্ডদেব। কিচ্ছু বলেননি, শুধু মাঝে মাঝে তাকে তাকিয়ে তাকিয়ে দেখতেন গদাইয়ের বাড়ির দিকে। কোদণ্ডের বাড়ি আর কাউকে আসতে কেউ দেখেনি, গায়ের ছেলেরা। এবার কোদণ্ডকে প্রায় বেরোতে দেখা যেত। খোঁজ করে দেখা গেছে কলকাতায় যায়। সেখানে এক মধ্য কলকাতায় ঘিঞ্জি গলির মধ্যে একটা গণৎকারের বাসা, সেখানেই সে যায়। পরে ওরা খোঁজ করে জেনেছিল ভাইপো বজ্রনাথ দেব ওখানে বসেন। অল্প বয়সে তার নাম ডাক হয়েছে। সে আবার জ্যোতিষীটাও ভালো শিখেছে, নির্ভুল বলতে পারে। মাদুলি, কবচ, তন্ত্র মন্ত্র তত বেশি করে না। তার গ্রহ শান্তি পাথর, এই পাথর সেই পাথর প্রচুর বিক্রি করে। এতে দোষের কিছু নেই। ছেলে ছোকরারা আস্তে আস্তে উৎসাহ হারিয়েছিল।
তবে এই গায়ের পাশের গায়েও কেউ কেউ যেত সেই গণৎকারের আস্তানায়। এটা সবাই জেনেছিল। কলকাতার সেই পাড়ার এক গয়নার দোকানে পাশের গাঁয়ের একটা ছেলে কাজ করত। তার মুখেরই কথা কানাঘুষো সবাই শুনেছিল। তাদের গাঁয়ের ধানকলের মালিক ভূপতিকেও নাকি ওখানে দেখেছে অনেকেই। ধানকলের মালিক ভূপতির এখনকার বউয়ের 8 বছর হলো বিয়ে হয়েছে। ওর 3 বার বিয়ে। প্রথম বিয়েও ছেলেপুলে হবার আগেই মারা গেছে। আগের বউ কটা বাচ্চা নষ্ট হবার পর ভরা পোয়াতি অবস্থায়, পেটে বাচ্চা অবস্থায় মারা গেছে। এরও বছর বছর বাচ্চা পেটে আসে, নষ্ট হয়ে যায়। বহু ডাক্তার বুদ্ধি করেছে, মন্দির সাধু সন্ন্যাসী, ফল কিছুতেই হয় না। এটা যে জন্যই করে, মানে বাচ্চা বাঁচাবার জন্য যাতায়াত করে, সবাই বুঝতে পারে। বউকে নাকি কলকাতায় বজ্রনাথ দেবের কাছে নিয়ে গেছিল। দিন 5 ছিল, তারপর নাকি ফিরেছে। ভূপতিদের 2টো ধানকল, একটা বড় একটা ছোট। ছোটটা নাকি কোদণ্ডের ছেলের নামে হয়ে গিয়েছে। কিনেছে না দান করেছে তা কেউ জানে না। তা বজ্রনাথের কৃপায় ওই পাথর টাথরের ফলে তার নাকি যজ্ঞের ফলেই হয়তো কলকাতা থেকে ফিরে এসেই জানা গেল ভূপতির বউ নাকি আবার পোয়াতি। তবে পেটে তো আসেই, কিন্তু বাচ্চা থাকলে তো হয়, নষ্ট আবার না হয়। ব্রজনাথ প্রথমেই নাকি বলেছিল ভূপতির বাপ হওয়া কপালে নেই, কিন্তু ভূপতি বোঝেনি, পা জড়িয়ে কেঁদে ধরে। বউকেও নিয়ে যায় হাত দেখাবার জন্য। বিচার করে বজ্রনাথ বলে বউয়ের হাতে আছে, সে মা হবে। কাজেই স্বামী স্ত্রীর ভাগ্য যেহেতু একসাথে জড়িয়ে, একবার পাথর টাথর দিয়ে যাগযজ্ঞ করে দেখবে। যদিও যাগযজ্ঞ এমনিতে করে না, শুধু ভূপতির মুখ চেয়ে নাকি করেছে। তবে বউকে এখানে 5 দিন শুদ্ধাচারে থাকতে হবে, মানে স্বামী ছাড়া। নিরামিষ খেয়ে যজ্ঞের কিছু খরচা আছে। এইসব ঘটনা ভূপতির বাড়ির রাঁধুনি আর ঝিয়ের মুখে দেশ থেকে সবাই শুনেছে। গ্রামের কথা, রটতে দেরি হয় না। ভূপতি দেদার খরচা করেছে। তারপর সেই বাচ্চা যাতে বাঁচে তার জন্য কোদণ্ডদেবকে ধরেছে। কোদণ্ডদেবের সাথে কথা তার ভাইপো বজ্রনাথই বলিয়ে দিয়েছে। এই জন্যই কোদণ্ডের কলকাতা এত যাতায়াত। যায় যখন ছেলেকে দেখে আসে। কোদণ্ডের মতো পাথরের মতো লোকও খুব ভালোবাসে ছেলেকে, যদিও বাইরে থেকে বোঝার উপায় নেই। কথাগুলো গদায়ের কানেও যায়। তার চোখ যেন রাগে জ্বলে ওঠে। মনে হয় ছুটে গিয়ে লোকটার ওই লম্বা চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসে মহাশিবতলার মাঠে। সবার সামনে শয়তানটাকে আচ্ছা করে ঠ্যাঙাড়ি দেয়। গদায়ের মা বউ বোঝে গদায়ের মনের ভাব, ভয় পায় তারা। টুসু বলে ছেলেকে, বাবা, কেউ না জানুক, তুমি তো জানো মনীর শিষ্য রিলে রাক্ষস একটাকে খেয়েছে, তুমি কোপে পড়লে তোমায়ও খাবে। বউ বলে, মাথা ঠান্ডা করো, যে গেছে সে আসবে না, কিন্তু তোমার বা খোকার ওপর যদি আকচ পড়ে, দাঁড়াবো কোথায় আমরা? পেটের টাড়ি বা কী হবে? আমি বড় ভয় পাই, দেখলেই বুকের মধ্যে গুড়গুড় করে। গদাই ফোঁসে, কিন্তু কিছু করে না। তার ছোট ভাইটার মুখ তার চোখের সামনে ভাসে, কিন্তু বউটা ভরা পোয়াতি, তার মন যাতনায় ফেলা উচিত হবে না। সেদিন গদাই হাট থেকে ফিরছিল। হাট থেকে পথিমধ্যে মুখোমুখি হলো কোদণ্ডের সঙ্গে, নিধু মুদির দোকানের সামনে। গদাই নিজেকে সামলাতে পারল না, নিধুকে বলল, সামলা গো সামলা, অপদেবতা নজর লাগবে, যে যার ছেলেপুলেদের সামলাও, আজ মঙ্গলবার। সে রাগে ঘেন্নায় পিচিক করে থুতু ফেলল পথের ধারে, কোদণ্ডের দিকে তাকিয়ে। রাগের দৃষ্টিতে নয়, কেমন এক মরা মানুষের দৃষ্টিতে তাকালো একটু গদায়ের দিকে কোদণ্ড, যেন তাকিয়ে আছে অথচ দেখছে না। গদাই কিচ্ছু করতে পারল না বটে, তবুও যেন তার প্রাণে একটু শান্তি হলো, প্রাণে একটু বাতাস লাগলো। কিন্তু আশেপাশে সবাই ভয়ে কাঁটা হয়ে গেল। কি দরকার যেচে এসব বলার? কত বড় সর্বনাশ অপেক্ষা করছে তা কে জানে। শনিবার ভর দুপুরে ঘরের ধারের পুকুরে বাসন মাজতে গিয়ে আছাড় খেলো বউ। রক্তার উক্তিকাণ্ড। এখানকার ডাক্তারদের সাধ্য নেই, স্বাস্থ্যকেন্দ্রে এত বড় কেসের ব্যবস্থা নেই। একটা ভ্যান নিয়ে বলাই দৌড়ালো সদর হাসপাতালে, কিন্তু বউ বাচ্চা কাউকে বাঁচাতে পারল না। গদাই শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেল। টুসু বুড়ি ছোট নাতিটাকে নিয়ে হাহাকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। দিন তো থেমে থাকে না। টুসুকেও সোজা হয়ে দাঁড়াতে হলো। বড় ভালো মেয়ে ছিল, তাই টুসুর কপালে সইল না, কিন্তু গদাই আর সহজ হলো না। অমর সাজো জোয়ান ছেলে কেমন কাঠ হয়ে গেল। তারই খাওয়া ধরলো, ধেনেও খেত।
সারাক্ষণ গুম হয়ে থাকতো। তারপর অনেক দিন কেটে গেল। একদিন শুভ সংবাদটা সবাই শুনল। ভূপতির বউয়ের সুস্থ ব্যাটা হয়েছে। 6টা বাচ্চা আগে নষ্ট হয়েছে। লোকে কানাঘুষি বলা বলি করতো ভূপতির রক্তে দোষ আছে, চরিত্র ভালো না। এখন ভূপতি মহা খুশি, যা চাইছে তার বাড়ি তাকে মিষ্টি খাওয়াচ্ছে। গদায়ের মধ্যে যেন আবার চাঞ্চল্য দেখা দিল। তার চোখ লাল হলো। সে বিড়বিড় করে অশ্রাব্য গালাগালি দিতে লাগলো। সাধারণত টুসুর ছেলেরা ভদ্রসভ্য, তারা কাউকে মন্দ কথা বলে না। কিন্তু গদাই ভাইয়ের মৃত্যুর পর থেকে আর সেই গদাই নেই। গাঁয়ের দুষ্টু ছোঁড়ারা মজা পায়, ঘিরে ধরে তাকে, তার চোখে গালাগালি শুনবে বলে। ছেলেটা পাগল হয়ে যাচ্ছে ক্রমে। সব গালাগালি কোদণ্ডকে দেয়। খবর কানে হাঁটে। রাজু পাগলার মাধ্যমে কোদণ্ডের কানে পৌঁছায়। তার কঠিন মুখ দেখে বোঝা যায় না। এর মধ্যে দিন 5 জন্য গায়ে আসে কোদণ্ডের ছেলে। ছেলেকে পারতপক্ষে গ্রামে আনেন না কোদণ্ড, কিন্তু তার গিন্নির শরীর বেশ খারাপ। রাজুর মুখেই ওদের বাড়ির সব খবর পায় গাঁয়ের লোকেরা। মহিলার খুব পেটের রোগ, আগেও হতো, এখন বড্ড বাড়াবাড়ি। এত দুর্বল যে বিছানা নিয়েছে। এলাপাতি ডাক্তার, ওষুধ সব হচ্ছে। আগে পালা পার্বণে কলকাতায় যেতেন, গঙ্গা স্নান করতেন, বছরে 2 ছেলেকে দেখতে যেতেন। কিচ্ছু পারছেন না এখন। ওই একমাত্র ছেলে, তার জন্য খুব হেদাচ্ছেন। তাই ছেলে কদিনের জন্য এসেছে। ছেলে অবশ্য বাড়ি থেকে বার হয় না, কিন্তু আজকাল গ্রামে 2-4 জন জোয়ান ছেলে দল বেঁধে ওদের বাড়ির সীমানার বাইরে রাস্তায় বাড়ির দিকে তাকিয়ে নিচু স্বরে আলোচনা করতে থাকে। মাঝে মধ্যে পায়চারি করে, অবশ্যই সকাল আর বিকেলের মধ্যে। সন্ধে নামতে না নামতেই কেউ নেই ওই তল্লাটে। কিন্তু এটা আগে ছিল না। ছেলে এমনি গ্রামে এলে কেমন গুটিয়ে থাকে, মনে হয় এটাই বোর্ডিং। কলকাতায় বরং সে অনেক মুক্ত। আর এবার তো তার রীতিমতো অস্বস্তি হচ্ছে। গ্রামের ছেলেরা ফিসফিস করে কি যে বলছে, না বুঝলেও সেটা যে ভালো কিছু বা সম্মানজনক না, তা ওদের ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে। তার ভালো লাগে না এখানে, মন খারাপ হয়ে যায়। বাবু আর গরু বাচ্চা দিয়েছে, কিন্তু রাজুকে দিয়ে তার দুধ দিতে ডেকে পাঠিয়েও সে আসেনি। রাজুকে বলেছে দুধের খদ্দের সব ঠিক হয়ে গেছে, তাই দুধ দিতে পারবে না। এক্ষেপে বাবুরা যেন কিছু মনে না করেন। কোদণ্ডের ছেলেটা এলে বাবু আর ছেলে বিল্টু আসতো এ বাড়ি। বন্ধু না হলেও সমবয়সী তো বটে। খুব প্রাণবন্ত ছেলে, উচ্চপদস্থ অধস্তনের মতন সম্পর্ক। দুজনেই দুজনকে পছন্দ করত। সামনের পুকুরে মাছ ধরতো, ছিপ দিয়ে মজা পেত কোদণ্ডের ছেলে। সে বেশ ছোট থেকেই শহরে আছে। যখন এখানে থাকতো তখন বাড়ি থেকে বার হতো না। কাজেই মাছ ধরা, তত্তর করে গাছে ওঠা তার ভালো লাগে। কিন্তু এবার বিল্টু এর চৌহদ্দি মারালো না, যদিও রাজু তাকে অনেক করে আসতে বলেছিল। বিল্টু মামার বাড়ি চলে গেল। ছেলে আর থাকলোই না। 3 দিন বাদে ম্লান মুখে ফিরে এলো জীবন। কোদণ্ডের স্ত্রীর শরীর আরো খারাপ। কোদণ্ডের গিন্নি চোখের জল মুছলেন। এবার ছেলে দুঃখিত মুখে চলে যেতে যেন কোদণ্ডের নির্বিকার মুখেও অন্যরকম রং লাগলো। তার মুখটাও কেমন গনগনে হয়ে রইল। দৃষ্টি আরো ঘোরালো হলো। তার মুখ অবশ্য কেউ দেখেনি, তবু রাজুর মাধ্যমে গ্রামবাসী খবর পেল। একটু ভয়ও ছড়ালো। এর মধ্যে পাড়ার ছেলেরা নদীর পাড়ে সবাই মিলে চড়ুই ভাতি করতে গেছিল। আচমকা শুনল একটা দুর্ঘটনা। আচমকা গাছের মস্ত ডাল ভেঙে 3 জন গুরুতর আহত হলো। ঝড়জল কিচ্ছু না, শুধু একটা ডাল শুকনো ছিল। ছেলেদের মধ্যে 2-1 জন দূর থেকে ছুটে এসে লাফিয়ে গাছটার ধারে ঝুলছিল। এটাই খেলা, দূর থেকে ছুটে এসে গাছের ডাল ধরে ঝোলা। কেউ পারছে কেউ পারছে না, সবাই হাসে কুটোপুটি। এমনই সময় এরকম দুর্ঘটনা ঘটে গেল। এমন অবস্থা হলো 3 জনকে সদর হাসপাতালে নিয়ে যেতে হলো। অবস্থা খুব গুরুতর। শেষে অবশ্য অনেকে ভুগে তাড়াতাড়ি বাড়ি ফেরে, কেউ মারা যায়নি। কিন্তু এই ছোকরাদেরই দল যে কোদণ্ডের বাড়ির পাশে চক্কর দিত তা সবাই জানত। ভয় সবাই যেন কোদণ্ডের নাম নিতেও ভয় পেত। ওদিকে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের দিকে ওদিকে তাকাতে লোকে ভয় পেত। কথায় আছে অভাগার কপাল আগে পড়ে। টুসুর শরীর শোকে তাপে দুশ্চিন্তা একেবারেই নড়বড়ে হয়ে গেছে। কোনো ক্রমে রান্নাটা করে, বাসন মাজে, ঘরদোর পরিষ্কার তেমন পারে না। পুকুর থেকে জল টেনে টেনে ধোয়া পাকলা করা তার পক্ষে আর সয় না। সে টুসু থেকে একেবারে টুসু বুড়ি হয়ে গেছে। নিজে পুকুরে নেমে এসে নাতিকেও চান করায়। মা মরা দুরন্ত ছেলেকে সামলাতেই টুসু জেরবার।
গদাই কিছু করে না, জলটুকু তুলে উপকার করে না, কেমন পাগলার মতো হয়ে গেছে। ছেলের পা হয়েছে। একদিন টুসু নাচে গদাই কোথায় চাল ছাইতে গেছে, আর নাতিটা ঘুম ভেঙে দাওয়া থেকে নেমে কখন যে পুকুর ঘাটে নেমে ব্যাঙাচির খেলা দেখতে গিয়ে জলে পড়ে গেছে, তা টুসু জানতেই পারেনি। তারই পুকুর ঘাটে লোকজন ছুটে আসছে, হই হই শুনে অবাক হয়ে ঘাটে গিয়ে দেখে জল এলো পাথারি করে কেউ যেন কাউকে খুঁজছে। পুকুরের ওদিকের ঘাটে রাধু ঠাকুরানী জল নিতে এসে দেখতে পেয়েছিল গদায়ের ছেলে ডুবছে, হাত পা ছুটছে। সে চিৎকার করে ডাকে ছেলেদের। ছোট বাচ্চা কতটুকুই বা প্রাণ। ওরা যখন তুলল, গদায়ের খোকা আর নেই। এ ব্যাপারে কোদণ্ডকে কেউ জড়ালো না। তেমন কোনো ঘটনায় কেউ খুঁজে পায়নি যেখানে এই শিশুর বদলে অন্য কাউকে প্রাণ দিয়েছে। তবে তারা ভয় পেল। কোদণ্ডের রোষে এই সর্বনাশ হলো। পরিবারের সকলে শেষ হয়ে গেল, এটা এক বাক্যে সবাই স্বীকার করলো। গদাই ফিরে একদম বদ্ধ পাগল হয়ে গেল। গুম পাগল, কোনো কথা আর কোনোদিন বলেনি। সম্পূর্ণ সে বোবা হয়ে গেল। টুসু বুড়ি কোমর ঝুঁকিয়ে ঝুঁকিয়ে গাঁয়ের পথে ফিরে ফিরে বিড়বিড় করত, ওই জমের দোসরের কপালে অনেক দুঃখ আছে, কত লোকের জীবন নিয়েছে। ভগবানকে নিয়ে ব্যবসা করছে তো ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। এমন লোকের ভালো হবে না, লোকে দেখবে শেয়াল কুকুর কেঁদে মরবে। আঙুল মোটকে মোটকে অভিশাপ দেয় টুসু, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না, ভয় পায়। মরণের আর ভয় নেই টুসুর। সে বরং খলখল করে হেসে বলে, ওরে আমি তো গদায়ের চেয়ে বেশি গাল পারছি, কেউ একটু খবরটা দে না জমের বেটাকে, আমার জীবনটাকে বেঁচে দিক। ওই পোড়া জীবনটা কারুর কাজে লাগলে আমি মরেও বাঁচি। আর তো কারুর তরে আমার চিন্তা নেই রে, সব তো শেষ হয়ে গেছে। এখন টুসু বুড়ির এমন অবস্থা যে গদাই মরে গেলেও তার দুঃখ নেই, বরং বেঁচে যাবে। তার ছেলের এই দুর্বিষহ শোক সে আর সইতেও পাচ্ছে না। তবে টুসু বুড়ির কথা খবর পৌঁছাবার সাহস ইচ্ছা কারোরই নেই। গদায়ের খোকাটা মরে যাওয়ার পর থেকে গাঁয়ের লোকও যেন সবাই বোবা হয়ে গেছিল। রাজু পাগলা একাই বকে মরে, কখনো বটতলায় কখনো হাটে। কোদণ্ডের বউয়ের খবর ভালো নয়, সে প্রায় উঠতেই পারে না। কোদণ্ডই নাকি একবেলা রান্না করে, মানে সেদ্ধ ভাত আর কি। সবাই মুখে না বললেও মনে ভাবে এত ক্ষমতা কোদণ্ডের, নিজের বউকে সুস্থ করতে পারে না কেন? বয়স তো বেশি না। গাঁয়ের জ্ঞানী মানুষ দিগন্ত মুখুজ্জে ঠাকুর দালানে বসে ফিসফিস করে বলেন, এসব কাজ নিজের ঘরে করা যায় না, কাজ করলে তার ফল হয় না। তাছাড়া ওই বউয়ের যা শরীরের হাল, অন্য ঘরের বউ হলে মরেই যেত, কিন্তু ওর ঘরের বউ বলে হয়তো বেঁচে আছে। তবুও অমন বয়সী গিন্নি বান্নি যারা আছেন তারা ঠাকুর নাম করেন, কবজ তাবজ করেন, লুকিয়ে যাতে তাদের ক্ষতি না হয়। জামা কাপড় বাইরে শুকোতে দেন না, বিকেল হবার পর বার হন না, চুল বাইরে ফেলেন না। সাধ্য মতন যে যার মতন করে নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করে। বলা তো যায় না কার বাড়ির বউকে মেরে কোদণ্ড তার নিজের বউকে প্রাণ দিয়ে দেয়। যাই হোক, গ্রামে আর কোনো অঘটন ঘটেনি। কিন্তু হঠাৎ রাজুর মুখে খবর উঠল, কোদণ্ডদেব মেয়ের বাড়ি গেছেন রাতারাতি। তার জামাই ও তার বাবা মারা গেছে হঠাৎ ভেদবমি হয়। এত দূর থেকে খবর পেয়ে যেতে যেতেই সৎকার হয়ে যাবে। কোদণ্ডগিন্নি জানেন জামাইয়ের বাবা মরেছে, জামাইয়ের কথা কেউ বলেনি, তার শরীরের কথা ভেবে। রাজুর সামনে আর কেউ কিছু বলে না, মনে ভাবে ফিসফিসিয়ে ভগবানের মার দুনিয়ার বার। আবার কোন জোয়ান লোকে সংসার জীবন কেড়ে নেবে কে জানি, কোন বউয়ের সিথি সিঁদুর মুছত, কোন মায়ের কোল খালি হতো জামাইয়ের কোল জীবন বাঁচাতে। নিজে না পারুক ও সমগোত্রেও কাউকে দিয়ে কাজ করাতো, ওই প্রক্রিয়া টক্রিয়া করার বিধান নিজেই দিত। কোদণ্ডদেব ফিরল দিন 6 বাদে, অসুস্থ বউকে ফেলে গেছে নির্বান্ধব পুরীতে রাজুর ভরসায়। থাকার তো উপায় নেই। তফাৎ তেমন বোঝা গেল না, তবে লম্বা লোকটাকে মনে হলো একটু যেন ঝুঁকে গেছে। তবে কোদণ্ডের বোধহয় পাল্টা খারাপ সময় শুরু হয়েছিল। এবার বউয়ের এমন বাড়াবাড়ি হলো, বাড়ি গাড়ি বিক্রি করার জোগাড়। এত রোগ, এত অসুখ, তাকে তাড়াহুড়ো করে কলকাতায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। এই বাড়ি গাড়ি বিক্রির খবর রাজুরই দেওয়া, মানে একটু বাড়িয়ে কথা বলার স্বভাব তো। তবে এটা বোঝাতে চাইছে যে প্রচুর টাকা খরচা হচ্ছে। জানালো বাড়ি পুকুর সব দেখাশোনা কর্তা বাবা তার উপর দিয়ে গেছেন। কলকাতার ডাক্তাররা বলেছেন বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করুন, বাঁচতে পারে। মেলা খরচ, এত খরচ সামলাতে গিয়ে সদ্য কেনা ধান কলটা কর্তা বেচে দেবেন।
এক্ষুনি টাকা দিতে হবে বলে দাম পাচ্ছেন না, জমিও বেচে দিতে চাইছেন। আশেপাশে গ্রামের লোক কেউ জিনিস কিনবে না, আর শহরের লোক এখানে কেন কিনবে? এক মারোয়াড়ি কম পয়সায় কিনে নেবে বোধহয় কথা হয়েছে। গাঁয়ের লোক হাঁ করে শুনে। কোদণ্ডদেবের তো অনেক আছে, সবাই জানতো, তাতেও কুলোচ্ছে না। কত চিকিৎসা রে বাবা, কত তার খরচ। এমন সময় সদর থেকে কজন লোক এলো কোদণ্ডের সাথে দেখা করতে। সেদিনই উনি গ্রামে ফিরেছিলেন জমি জমা বিক্রি বাট্টার কাজ করে। সামান্য কিছু জমি কোনো এক বিহারি কিনবে, কোট ঘর করতে হবে বলেই হয়তো আশা। শহরেই থাকতে হয় বেশিরভাগ বউটার জন্য, বাড়ি ভাড়া নিয়ে আছেন। গাঁয়ের গোপাল খুড়ো সদর থেকে আসা লোকদেরকে চিনতে পারলেন। এরা হলেন মস্ত উকিলবাবু আর তার শালা। উনি কদিন আগে সদরে গেছিলেন কাজে, তখনই শুনেছিলেন ঘটনাটা। উকিলবাবুর ছোট ছেলে পাহাড়ে কোথায় বেড়াতে গেছিল বন্ধুদের সাথে, সেখানেই জিপে অ্যাক্সিডেন্ট হয়। ছেলে হাসপাতালেও 7 দিনেও জ্ঞান ফেরেনি। ফেরার আশাও ডাক্তাররা ছাড়তে পারছেন না। ঘটনাটা জানা গেছিল, গায়ের লোক আন্দাজ করলো, মুখ চাচাই করলো। কি ঘটতে চলেছে এবার কি জানি, গায়ে আবার কোনো অঘটন ঘটবে না তো? তবে গদাই অবশ্য এসবের বাইরে, সে কোনো কিছু শুনতে পায় কিনা কেউ বুঝতে পারে না। রাগ দুঃখ কিছুই আজকাল তার নেই। কোদণ্ডদেব পরদিন আবার শহরে গেলেন, দিন 2 বাদে। দিগন্ত মুখুজ্জি এই ফাঁকে গাঁয়ের 5 জনকে ডেকে বলল, পরশুদিন অমাবস্যা, দিনটা ভালো না। আমাদের কাল একটু নাম গানের ব্যবস্থা করলে ভালো হয়। নাম গান যেখানে হয় সেখানে স্বয়ং ঈশ্বর নেমে আসেন। ঈশ্বর ছাড়া এই গ্রামের বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। নারায়ণ ছাড়া এই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবেন না। আমার মন কু ডাকছে, কি জানি কার কি বিপদ হয়। গাঁয়ের লোকেরা এক কথায় রাজি হলো। বটতলায় ভোর থেকে শুরু হলো নাম গান, থামলো না, পালা করে করে চললো। নাম গান পালা চললো সারা দিন ধরে, ভোর অবধি। মানুষ যেন মনে বল পেল। শনিবার কেউ আর বিকেল থেকে পথে বার হলো না। ওদিকে তাকাতেও লোকে ভয় পাচ্ছে। 2-4 ঘর যাদের যাবার মতন আত্মীয় স্বজন বা জায়গা ছিল, তারা 2 দিন আগেই চলে গেছিল। সহদেবরাও দল বলে শ্বশুর বাড়ি গেছে, মানে যাদের বয়সী ওরকম, মানে ছেলে ছেলে টাইপের, যারা বয়স কম তারা যে যেখানে পারলো পালালো। পুজো পাঠ শুরু হলো। বারবার নানা ঘটনা দেখে তাদের মনে এই ধারণা হয়েছে যে যার মরণ রুখে দেবে ঠিকই, তার সমগোচ্চ কারোর জীবন বেঁচে দেবে না তো সর্বনেশে লোকটা। কিন্তু রাত ভোর হলো, গায়ে কারোর কিছু খবর খারাপ পাওয়া গেল না। সন্ধেবেলা বজ্রপাতের মতো খবরটা আছড়ে পড়ল। রাজুর জড়ানো গলায় ভয়ঙ্কর চিৎকার। তবে কি রাজুর পালা? কিন্তু রাজুই বুক চাপড়াতে চাপড়াতে চুল ছিটতে ছিটতে বলল, টুসু বুড়ির বাড়ির সামনে। ওগো, তুমি সাপ মন্নি দিলে গো মা, এসব বোনাস হলো কর্তা বাবার। সবাই বুঝলো কোদণ্ড চলে গেল। কোদণ্ড গিন্ডি চলে গেলেন, কিন্তু বোঝার ভুল ছিল, স্তব্ধ হলো সবাই। ভয়ঙ্কর খবর। কোদণ্ডদেবের একমাত্র ছেলে হঠাৎ শনিবার ভোরে অজ্ঞান হয়ে যায়। বুকে বোধহয় কষ্ট হচ্ছিল। যে মেয়েটা দেখাশোনা করত, জলের গ্লাস পড়ে যাবার শব্দে ছুটে গিয়ে দেখে বুক চেপে ছটফট করছে। তারপরে স্থির হয়ে গেল। ওরা সকাল হতেই ছোটাছুটি করে ডাক্তার আনলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবুরা বুকে পাম্প করলো, ওষুধ ইঞ্জেকশন চললো। দুপুর 12টায় জানালো শেষ হয়ে গেছে। গ্রাম স্তব্ধ, টুসু বুড়িও স্তব্ধ। সে শোকাতাপা, কিন্তু সেও তো মা, জীবন মৃত্যুর ফেরিওয়ালা নয়। তার বুঝি তার মধুর কথা মনে পড়ছিল। দর দর ধারে তোবড়া গাল বেয়ে জলের ধারা ঝরছিল। আর সবাইকে অবাক করে দিয়ে পাথর গদায় আচমকা মাটিতে উপুড় হয়ে জান্তব শব্দ তুলে হা হা করে কাঁদছিল। গায়ে সেদিন কেউ রাতে রান্না করেননি। এমন কেন হলো? কোদণ্ডের তান্ত্রিক ক্রিয়াকলাপ কি কোনো ভুল হলো, নাকি নিজের ছেলেকেই? কোদণ্ড গায়ে ফেরেননি, তবে আর সবাই ফিরেছিল। বাবুয়া ফিরে অবশ্য খুব খানিক চেঁচামেচি করেছিল, কারণ তার ঢাকা বারান্দায় তার ছেলের ভালো দামি জামা শুকোচ্ছিল। সেই জামাটা কে নাকি লগি দিয়ে বার করে নিয়ে পালিয়েছে। কোদণ্ডদেবের ছেলের স্মৃতি ছিল, সে তার ছেলে একদিনও পড়েননি। গিন্নিমা দিয়েছিলেন, পড়বে বলেই কেচে কুচে শিকুত দিয়েছিল। তারপরে হঠাৎ নবদ্বীপ যাবার কথা। ভিজেছিল বলে ঢাকা বারান্দায় মেলা ছিল। কোন সুমন্দির পো যে চুরি করলো কে জানে। গাঁয়ের অনেকেই চমকে ছিল, কেউ কিছু বলেন, তবে ওই জামাটা নিয়ে ক্রিয়াকলাপ করেছিল কোদণ্ড,
ভেবেছিল বাবু আর ছেলের জামা, কিন্তু নিজের হাতেই জানতোই না যে সেটা বাবু আর ছেলের জামা নয়। আসলে জামাটা তার ছেলে, ছোট হয়ে গেলে তার স্ত্রী দিত, বা একবার হয়তো পড়েছে কি পড়েনি। জামাটা তার নাম করে কেনা, তার গায়ে ঠেকানো বস্ত্র। সুতরাং এবার লোকের ক্ষতি করতে করতে ক্ষতিটা তারই হয়ে গেল। তারপর একদিন রাতে হু হু করে কালো ধোঁয়া বার হচ্ছিল কোদণ্ডের বাড়ি থেকে। গ্রামের লোক প্রথমে হতবুদ্ধি, তারপর লেলিহান শিখা যখন পুরো বাড়িটাকে গ্রাস করেছে, তখন গাঁয়ের জোয়ানরা বালতি বালতি জল তুলে ঢালছিল। এরপর বাড়ির ভেতর থেকে বন্ধ একটা তীব্র শব্দ আসছিল। রাজুকে উনি কি একটা কাজে পাঠিয়েছিলেন সদরে, সেই উকিলবাবুর বাড়ি। এবার থেকে রাজু উকিলবাবুর কাছেই কাজ করবে, এটা তিনি উকিলবাবু আর রাজু দুজনকেই বলেছিলেন। ওই 5 মাস কাজ আর কি, ওর দ্বারা আর বেশি হবার নয়। তবু রাজু খুব প্রভুভক্ত আর বিশ্বাসী ছিল। নির্দয় কোদণ্ডদেবকে প্রভুভক্ত কুকুরের মতো ভালোবাসত, আর নির্দয় লোকটাও কিন্তু ওর কোনো ক্ষতি করেননি। উকিলবাবুর ছেলের জ্ঞান ফিরেছিল, সুস্থ হয়েছিল ছেলেটা। সেদিন বাড়িতে শুধু কোদণ্ডদেব ছিল। নিজে সব দরজা এঁটে আগুন ধরিয়ে দিয়েছিল বাড়িতে। পরে রাজুর কাছে খবর পাওয়া গেছিল কোদণ্ডের স্ত্রীও নাকি হাসপাতালে মারা গেছে, তবে ছেলের কথা তিনি জানতে পারেননি। শেষের দিকে আর জ্ঞান ছিল না, কোমা যাকে বলে আর কি। স্ত্রীর মৃত্যুর পরই বাড়ি ফিরে এসে কাজ করেছে। বাবু আগোয়ালা ছেলের জামা যে ওর ছেলেরই, আর সেটা সে বুঝতে পারেনি। কোদণ্ড শক্তিশালী তন্ত্রমন্ত্র জানত, জীবনদাতার কাজ করত, কিন্তু ঈশ্বর তার থেকেও শক্তিশালী। জীবন মৃত্যু ঈশ্বরের হাতে, তা বোধহয় সে ভুলে গেছিল। মৃত্যু ব্যবসায়ী কোদণ্ড, সেই থেকে ওই বাড়ি পোড়ো বাড়ি, ওই জমি পোড়ো বাড়ি, ওধারে কেউ যায় না। সুদীপ্ত বলল, স্তব্ধতা নেমে এসেছিল। গল্প শেষ হলো সবার মধ্যে একটা চাপা ভাব। বৃদ্ধ আবার বললেন, এখানে শুনু আর তার অনেক দলবলের চোর বলে কুখ্যাতি আছে। মাঝে মাঝে হাতে নাতে ধরাও পড়ে। খালি বাড়ি পড়ে আছে, মজবুত দরজা জানলা। একদিন বুঝি দরজা জানলা চুরি করতেই গেছিল, কি হয়েছিল জানা নেই, তবে একটা দরজার পাল্লা ভেঙে ঝুলে পড়েছিল। ওকে ওর সঙ্গী সাথীরা খুঁজে পায় ভাঙা পাঁচিলের পাশে, শরীরের অর্ধেকটা ভেতরে, অর্ধেকটা পাঁচিলের বাইরে, অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, তবে আজও কোনো কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে সম্পূর্ণ। কিছু লিখতেও জানে না, ইশারায়ও কিছু বলেনি, চুপচাপ থাকে। রুদ্ধশ্বাস ঘটনাটা শুনছিলাম। প্রথমেই বলি, যারা বলবেন জায়গা কোথায়, নামগুলোর ব্যক্তিকে খোঁজার চেষ্টা করবেন, তাদের জানার জন্য বলে দিই, প্রতিটা ব্যক্তির নাম এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঘটনা সম্পূর্ণ সত্য। এরপরে যদি আপনাদের মনে হয় এটা সম্পূর্ণ বানানো ঘটনা, তাহলে যে যে মৃত্যুগুলো হয়েছে তাকে আমরা ধরে নেব কাকতালীয়। তাহলে সবকটা মৃত্যু কাকতালীয়, এবং যারা মৃত্যু পথযাত্রী বেঁচে গেছে, তাহলে তাদের বেঁচে থাকাটাও কাকতালীয়, মানে আমাদের ধরে নিতে হবে আর কি। তাতেও কোনো সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে ঘটনাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো বেশ ভয় লাগছিল। একটা ভৌতিক ঘটনার থেকেও এই ঘটনা যেন আরও বেশি ভয় আমাকে আজকে পাইয়েছে। বলতে বলতে অনেক জায়গায় আমার কথাই আটকে যাচ্ছিল, ভয়টা আমি ফিল করছিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় বলার সময় মার্জনা করবেন। এভাবে আমাদের সঙ্গে থাকুন, অলৌকিক জোন আরও যাতে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।